আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিজেরা বাসায় বসে লেখাপড়া করছো। দিনাজপুর সরকারি কলেজে সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যারের নির্দেশনায় ও অর্থনীতি বিভাগে সম্মানিত বিভাগীয় প্রধান স্যারের তত্ত্বাবধানে একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ ফারহানা ফারুক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আজকের এই অনলাইন ক্লাসে একাদশ-দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার অফ বাংলাদেশ। তোমরা জানো এর আগে আমি এই অধ্যায়ের আরো দুটি অনলাইন ক্লাস নিয়েছি। আজকের ক্লাসটি এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। এখানে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের উৎসের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এনজিওর কার্যক্রম। এছাড়াও কৃষিতে আধুনিক প্রযুক্তি তথা আইসিটি এর ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে যে সকল শিখন ফল নিয়ে আলোচনা করব সেগুলো হলো কৃষি ঋণ কি, কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে সে সম্পর্কে জানতে পারবে, কৃষি ঋণের উৎসগুলো সম্পর্কে ধারণা করতে পারবে, কৃষি ঋণ ব্যবস্থার সমস্যা সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তি এবং আইসিটির ব্যবহার সম্পর্কে জানতে পারবে। কৃষি ঋণ বলতে আমরা কি বুঝি? কৃষকগণ কৃষি উন্নয়নের জন্য যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ যেমন লাঙ্গল, গরু, যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ওষুধের প্রয়োজন হয়, কিন্তু কৃষকেরা দরিদ্র বলে মূলধনের অভাবে এসব উপকরণ ক্রয় করতে পারে না। অর্থাৎ কৃষির আনুষঙ্গিক উপকরণ ক্রয় এবং অন্যান্য উপাদান ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে? আমরা জানি বাংলাদেশ একটি কৃষি নির্ভর দরিদ্র দেশ। এদেশের কৃষকগণ জমি সংস্কার, জমির লিজ গ্রহণ, হালের গরু ক্রয়, ভারী কৃষি যন্ত্রপাতি ক্রয়, সেচ পাম্প ক্রয়, জমি বন্ধক গ্রহণ, আধুনিক চাষ পদ্ধতি প্রবর্তন, ফসল পরিচর্যা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পারিবারিক প্রয়োজন, শস্য সংরক্ষণ, কৃষি জমি রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ, মৎস্য চাষ, গৃহপালিত পশুপালন, বনায়ন ইত্যাদি উদ্দেশ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। এখন আমরা জানব কৃষি ঋণের প্রকারভেদ সম্পর্কে। সময়ের ভিত্তিতে কৃষি ঋণকে 3 ভাগে ভাগ করা যায়: স্বল্পমেয়াদী ঋণ, মধ্যমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ। এখন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। স্বল্পমেয়াদী ঋণ স্বল্প সময়ের জন্য, সাধারণত 15 মাস বা তার কম সময়ের জন্য এ ধরনের ঋণ নেওয়া হয়। বীজ, সার, কীটনাশক, ওষুধ ইত্যাদি ক্রয়ের জন্য কৃষকেরা এ ধরনের ঋণ নিয়ে থাকে। মধ্যমেয়াদী ঋণ এ ধরনের ঋণের মেয়াদ 15 মাস থেকে 5 বছর পর্যন্ত হতে পারে। গরু মহিষ কেনা, ক্ষুদ্র যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি নষ্ট হলে মেরামত ইত্যাদি প্রয়োজনে এ ধরনের ঋণ নিয়ে থাকে। দীর্ঘমেয়াদী ঋণ সাধারণত 5 থেকে 10 বছর বা আরও বেশি সময়ের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলে। সাধারণত জমির স্থায়ী উন্নয়ন, ট্রাক্টর ক্রয়, ভারী যন্ত্রপাতি ক্রয়, পুরনো ঋণ পরিশোধের জন্য দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করা হয়। উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ কৃষি ঋণকেও 3 ভাগে ভাগ করা যায়: উৎপাদনশীল কৃষি ঋণ, অনুৎপাদনশীল কৃষি ঋণ, ভোগ্য ঋণ। এখন এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। প্রথমে আসি উৎপাদনশীল কৃষি ঋণ। উৎপাদনের উদ্দেশ্যে উপকরণ সংগ্রহের জন্য গৃহীত ঋণকে উৎপাদনশীল ঋণ বলে, যেমন বীজ, সার, কীটনাশক,
গরু ক্রয়, সেচ ব্যবস্থা, মজুরি দেওয়া, জমির স্থায়ী উন্নয়ন ইত্যাদি উৎপাদনশীল কৃষি ঋণ। প্রাতিষ্ঠানিক উৎস থেকে এ ধরনের ঋণ পাওয়া যায়। অনুৎপাদনশীল কৃষি ঋণ উৎপাদনের সাথে সম্পর্কিত নয় এমন কাজের জন্য গৃহীত ঋণকে অনুৎপাদনশীল কৃষি ঋণ বলে। যেমন মামলা মোকদ্দমা, সন্তানদের বিয়ে শাদী, ধর্মীয় অনুষ্ঠান, জন্মমৃত্যু প্রভৃতি কাজে ঋণ গ্রহণ করতে হয়। অপ্রাতিষ্ঠানিক উৎস গ্রাম্য মহাজন, ভূস্বামীর নিকট থেকে এ ধরনের ঋণ পাওয়া যায়। এরপর আসি ভোগ্য ঋণ। প্রান্তিক কৃষক ও ভূমিহীন কৃষকদের এক ঋতুর ফসলে বছরের ভরণ পোষণ সংগ্রহ সম্ভব হয় না। এছাড়া বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে ফসল নষ্ট হয়। এই সময় কৃষকদের দৈনন্দিন প্রয়োজন তথা বেঁচে থাকার জন্য ভোগ্য ঋণ গ্রহণের প্রয়োজন হয়। গ্রাম্য মহাজন, আত্মীয় স্বজনের কাছ থেকে এ ধরনের ঋণ গ্রহণ করা হয়ে থাকে। বন্ধকির দিক দিয়ে কৃষি ঋণের প্রকারভেদ। জমি বন্ধক রেখে ঋণ গ্রহণ। কৃষক নিজেদের প্রয়োজনে অনেক সময় অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে নিজেদের ক্ষুদ্র জমি বন্ধক রেখে ঋণ গ্রহণ করে থাকে। অস্থাবর সম্পত্তির অতিরিক্ত বন্ধক। পূর্বে ঋণের টাকা পরিশোধের জন্য অনেক সময় কৃষক অস্থাবর সম্পত্তির অতিরিক্ত ঋণ গ্রহণ করে থাকে। ব্যক্তিগত সম্পর্কের ঋণ। কৃষক নিজেদের প্রয়োজনে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, গ্রাম্য মহাজন, দালাল, ফড়িয়া, ভূস্বামী ইত্যাদি থেকে ঋণ গ্রহণ করে থাকে। এখন আমরা জানব বাংলাদেশের কৃষি ঋণের উৎস সম্পর্কে। এতক্ষণ আমরা ঋণ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা জানব এই ঋণের উৎসগুলা কি কি। বাংলাদেশের কৃষি ঋণের উৎসকে দুভাগে ভাগ করা যায়: প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস, প্রাতিষ্ঠানিক উৎসকে আবার দুভাগে ভাগ করা যায়: আনুষ্ঠানিক উৎস, ফর্মাল সোর্সেস, উপ আনুষ্ঠানিক উৎস, সেমি ফর্মাল সোর্সেস। আনুষ্ঠানিক উৎস। আনুষ্ঠানিক উৎস কাকে বলে? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আইন কানুন ও শর্তাবলীর অধীনে কর্মরত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণের আনুষ্ঠানিক উৎস বলে। এখানে তোমরা আনুষ্ঠানিক বিভিন্ন উৎসগুলো দেখতে পাচ্ছ। এখন এগুলো সম্পর্কে একটু আমরা জানব। বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক ও সংস্থা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি ঋণ প্রদান করে, বাংলাদেশ ব্যাংক সেসব সংস্থাকে কম সুদে ঋণ প্রদান করে। কৃষকদের ঋণ প্রদানে সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি বিভাগ চালু করেছে। বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্যই কৃষি ব্যাংক স্থাপিত হয়েছে। সাধারণত কৃষককে কৃষি যন্ত্রপাতি, সেচের জন্য গভীর অগভীর নলকূপ, পাম্পিং মেশিন, হালের গরু ক্রয়, বীজ, সার, কীটনাশক, মৎস্য চাষ, হাঁস মুরগি ও পশুপালন, বিপণন প্রভৃতি উদ্দেশ্যে ঋণ দিয়ে থাকে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসমূহ। সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলো উৎপাদনমুখী স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। ভূমি বন্ধকি ব্যাংক। ভূমি বন্ধকি ব্যাংক কৃষকদের ঋণদানেরও একটি গুরুত্বপূর্ণ উৎস। বাংলাদেশের সর্বত্র যে কয়টি ভূমি বন্ধকি ব্যাংক রয়েছে সেগুলো জমি বন্ধক রেখে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে 1987 সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এটি দেশের উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায় ঋণদান সমিতি। সমবায় ঋণদান সমিতি কৃষি ঋণের অন্যতম প্রধান উৎস। সাধারণত এই সমিতি কৃষকদের স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বর্তমানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কৃষি ঋণ দানের একটি গুরুত্বপূর্ণ উৎস। এটি কৃষকদের কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, গভীর ও অগভীর নলকূপ প্রভৃতি ক্রয়ের জন্য সহজ শর্তে ঋণ দান করে। সমবায় ব্যাংক লিমিটেড। এটিও ঋণ দানের একটি অন্যতম উৎস। এই ব্যাংক সমবায় ঋণদান সমিতির মাধ্যমে কৃষকদের ঋণ দান করে থাকে। তাহলে আমরা কৃষি ঋণের আনুষ্ঠানিক উৎসগুলো সম্পর্কে জানতে পারলাম। অর্থাৎ দেখা যাচ্ছে যে কৃষি ঋণের আনুষ্ঠানিক উৎসগুলো কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2016-17 অর্থবছরে দেশের ব্যাংকগুলো লক্ষের চেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করেছে।
এ সময়ে কৃষি খাতে 20,999 কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যের চেয়ে প্রায় 20% বেশি। এখন আমরা জানবো উপ-আনুষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস সম্পর্কে। উপ-আনুষ্ঠানিক উৎস বলতে আমরা কি বুঝি? কেন্দ্রীয় ব্যাংকের অধীনে সাধারণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নয়, এমন কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুসরণ করে ঋণ দেয়। ঋণের এই ধরনের উৎসগুলোকে উপ-আনুষ্ঠানিক উৎস বলে, যেমন এনজিও সমূহ এবং গ্রামীণ ব্যাংক। অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক উৎস। বাংলাদেশ ব্যাংকের আইন কানুন ও সত্ত্বের বাইরে ব্যক্তিগত পর্যায়ে নিজস্ব নিয়ম অনুযায়ী যে ঋণের আদান প্রদান করা হয় তাকে ঋণের অনানুষ্ঠানিক উৎস বা অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। এখানে আমরা অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন উৎসগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা এগুলো সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে এটা একটা বড় উৎস। এই উৎস থেকে কৃষকেরা মোট কৃষি ঋণের প্রায় 93% পেয়ে থাকে। এ ঋণের জন্য কোনো জামানত নেই, সুদ বা মুনাফা দিলেও খুব কম। গ্রাম্য মহাজন। এই উৎস কৃষকদেরকে ঋণ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের নিকট থেকে জমি, সোনার অলংকার ও অন্যান্য দ্রব্যাদি জামিন রেখে চড়া সুদে তারা ঋণ প্রদান করে। গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদার। গ্রাম্য ব্যবসায়ী ও দোকানদারগণ কৃষকদের ফসল কম দামে বন্ধক রাখে, যা ফসল উঠলেই তাদের নিকট বিক্রয় বাধ্য হয়। এরূপ অবস্থায় ঋণ প্রদান করে এবং কৃষকদের প্রায় 2 থেকে 3% ঋণের যোগান দিয়ে থাকে। ধনী কৃষক। ধনী ও বিত্তশালী কৃষকগণও অনেক সময় মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের অত্যন্ত চড়া সুদে ঋণ প্রদান করে। দালাল ও ব্যাপারী। গ্রাম্য দালাল ও ব্যাপারীগণও কৃষকদের ঋণ দিয়ে থাকে, তবে এদের ঋণের পরিমাণ স্বল্প। প্রতিবেশী। কৃষকরা অনেক সময় প্রতিবেশীর কাছ থেকেও ঋণ নিয়ে থাকে। তাহলে আমরা অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো সম্পর্কে জানতে পারলাম এবং এগুলো ঋণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাবলী। বাংলাদেশে কৃষি ঋণ ব্যবস্থার অনেকগুলো সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আসি অপ্রাতিষ্ঠানিক ঋণের উপর অধিক নির্ভরশীলতা। বাংলাদেশে কৃষি ঋণ ব্যবস্থা অপ্রাতিষ্ঠানিক উৎসগুলোর উপর অধিক নির্ভরশীল। এটি কৃষি ঋণের একটি অন্যতম সমস্যা। প্রাতিষ্ঠানিক ঋণের অভাব। তোমরা জানো আমাদের দেশে প্রাতিষ্ঠানিক ঋণের পরিমাণ খুব কম। এই উৎস থেকে ঋণ পেতে হলে অনেক আনুষ্ঠানিকতা থাকায় কৃষকগণ কঠিন শর্তযুক্ত অপ্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করে থাকে। ঋণদান পদ্ধতির জটিলতা। প্রাতিষ্ঠানিক উৎসের ঋণদান পদ্ধতি জটিল ও হয়রানিমূলক। এছাড়া এই উৎস থেকে ঋণ প্রাপ্তি সময় সাপেক্ষ ব্যাপার। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোর শহরভিত্তিক অবস্থান। প্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলো প্রয়োজনের তুলনায় স্বল্প এবং এগুলো বেশিরভাগই শহরে থাকে, যার জন্য ঋণ নিতে কৃষকরা সহজে শহরে আসতে চায় না। ঋণ প্রাপ্তিতে জামানতের অভাব। আমাদের দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিগণ যেহেতু ঋণের জন্য জামানত দিতে পারে না, এজন্য প্রাতিষ্ঠানিক উৎস থেকে তারা ঋণ পায় না। উচ্চ সুদের হার। বিভিন্ন গবেষণা থেকে দেখা গেছে অপ্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার বার্ষিক প্রায় 50 থেকে 300% পর্যন্ত হয়। এছাড়াও ঋণদানকারী প্রতিষ্ঠানসমূহের সাংগঠনিক দুর্বলতা এবং সুষ্ঠু নীতির অভাবে বাংলাদেশের কৃষি ঋণ সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছেন। এখন আমরা জানবো বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে। প্রকৃত কৃষকদের খাস জমি প্রদান। বাংলাদেশের অনেক কৃষক অন্যের জমিতে বর্গা চাষাবাদ করে অথবা শুধুমাত্র শ্রম বিক্রি করে, আবার যাদের নিকট প্রচুর জমি আছে তারা প্রকৃত চাষী নয়। এরূপ সমস্যায় কৃষির কাঙ্ক্ষিত উৎপাদন হয় না। তাই সরকার
এখন খাস জমি উদ্ধার করে প্রকৃত কৃষকদের হাতে ওই জমি হস্তান্তরের উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি ঋণ বিতরণ। আমরা জানি সরকার কৃষি ঋণ বিতরণ করছে। ২০০০-২০০১ অর্থবছরে যেখানে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে ৩,০১৯.৬৭ কোটি টাকা, তা ২০১৬-১৭ অর্থবছরে বৃদ্ধি পেয়ে হয়েছে ২০,৯৯৯ কোটি টাকা। কৃষি উপকরণ বিতরণ। সরকার কৃষি উপকরণ ও বিতরণ করছে, যেমন কৃষি উপকরণে ভর্তুকি, উপকরণ সহজলভ্যকরণ, উপকরণ সহায়তা কার্ড বিতরণ সহ নানারূপ কর্মসূচি কৃষি উন্নয়নের লক্ষ্যে হাতে নিয়েছে। কৃষি বীজ সহায়তা। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য উন্নত মানের বীজ একটি অন্যতম প্রধান ও মৌলিক কৃষি উপকরণ। উন্নত জাতের বীজ সরবরাহের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে শক্তিশালী করা হয়েছে। কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের ভর্তুকি, কীটনাশক ওষুধ, অধিক ফলনশীল বীজ, উন্নত মানের প্রয়োজনীয় সার সরবরাহ ও বিনামূল্যে সরকার ঘোষিত সকল প্রকার পরামর্শ সহ কৃষি উপকরণ সহায়তা নিশ্চিত করা, কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়া এবং অর্থের অপব্যবহার রোধ এ কর্মসূচির উদ্দেশ্য। কৃষি প্রণোদনা প্রণয়ন। সরকার কৃষিতে বিভিন্ন প্রণোদনা বর্তমানে প্রদান করছে। শস্য বহুমুখীকরণ। জাতীয় কৃষিনীতি ২০১১ অনুযায়ী শস্য বহুমুখীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শস্য বহুমুখীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, আয় বৃদ্ধির ফলে দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে এবং এর ফলে টেকসই উন্নয়ন সাধিত হবে। সেচ সুবিধার সম্প্রসারণ। পানি সেচের গুরুত্ব অনুধাবন করে সরকার বেশ কিছু সেচ প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, তিস্তা প্রকল্প, দিনাজপুর সেচ প্রকল্প, ব্রহ্মপুত্র বহুমুখী প্রকল্প, সাঙ্গু প্রকল্প, ঢাকা নারায়ণগঞ্জ ও ডেমরা প্রকল্প প্রভৃতি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন ২০১২ প্রণয়ন। কৃষি গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন ২০১২ প্রণয়ন করা হয়েছে। কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন। ভিডিও কনফারেন্স ও SMS এর মাধ্যমে কৃষককে তার সমস্যার সমাধান দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য ই-কৃষি, যেমন কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষি বাতায়ন, বন্ধু ফোন, অনলাইন ফার্টিলাইজার রেকমেন্ডেশন সফটওয়্যার, বাংলাদেশ রাইস নলেজ ব্যাংক, কৃষি কল সেন্টার স্থাপনের মাধ্যমে কৃষি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে। সরকারের এই পদক্ষেপগুলো গ্রহণ করার ফলে বর্তমানে কৃষি উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা জানবো কৃষি প্রযুক্তির সম্পর্কে। তোমরা জানো কৃষিতে এখন বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাহলে কৃষি প্রযুক্তিটা কি? কৃষি প্রযুক্তি বলতে কৃষি পণ্য উৎপাদন, ব্যবহার, সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য যে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি, কৌশল ও যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাকে বোঝায়। অথবা বলা যায় ভূমিকর্ষণ, শস্য রোপণ, শস্য গাছ পরিচর্যা, ফসল উত্তোলন ও মাড়াই, শস্য সংরক্ষণ এবং বাজারজাতকরণ ইত্যাদি কাজে ব্যবহৃত আধুনিক জ্ঞান ও যন্ত্রপাতি হলো কৃষি প্রযুক্তি। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আমরা বর্তমানে ৩টি ক্ষেত্রে বেশি দেখতে পাই: পরমাণু শক্তির ব্যবহার, জৈব প্রযুক্তির ব্যবহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। প্রথমে আমরা জানব পারমাণবিক কৃষি প্রযুক্তির সম্পর্কে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক আণবিক শক্তি কার্যক্রমের মাধ্যমে স্বীকৃত খাদ্য ও কৃষি খাতে, যেমন মাটি, শাকসবজি, বৃক্ষ, প্রাণী, বায়ু, এমনকি খাদ্য সামগ্রীতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে পরিমাণগত, গুণগত বা রূপগত পরিবর্তন সাধনকে পারমাণবিক কৃষি প্রযুক্তি বলে। গত কয়েক দশকে বাংলাদেশের কৃষি খাতে পারমাণবিক কৃষি প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা জানবো পারমাণবিক কৃষি প্রযুক্তির ব্যবহার কোথায় কোথায় এগুলো ব্যবহার করা হচ্ছে।
গামা রেডিয়েশন ব্যবহার করে উদ্ভিদ ও প্রাণীর রোগ জীবাণু নিরাময় করা যায়। উন্নত মানের শস্য বীজ সংরক্ষণ, শস্য বীজের স্থায়িত্ব বৃদ্ধি, বীজের গুণগত মান ঠিক রাখার জন্য রেডিও আইসোটোপ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে লবণাক্ততা সহিষ্ণু শস্যজাত উদ্ভাবন, উপসি বীজ উদ্ভাবন, উচ্চ প্রোটিনযুক্ত নতুন জাতের ছোলা ফরিদপুর ১, নতুন জাতের পাট অ্যাটম ৩৮ ও বিনাশাইল নামক নতুন জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। ফসলের প্রকৃতি ও গঠন কিরূপ হবে তা জানার জন্য পরমাণু শক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ব্যাকটেরিয়া মুক্ত নিরাপদ খাদ্য সংরক্ষণেও পরমাণু শক্তির ব্যবহার হচ্ছে। এখন আমরা জানব কৃষিতে জৈব প্রযুক্তি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক মানব কল্যাণে কোন উদ্ভিদ বা প্রাণীকোষের বিভিন্ন উপাদানের আন্তঃপরিবর্তন, সংযোজন বা বিয়োজনের মাধ্যমে মৌলিক উদ্ভিদ বা প্রাণীটির আকার, আকৃতি ও বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করার নামই হলো জৈব প্রযুক্তি। বর্তমানে ফসলের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান বৃদ্ধি, কীটপতঙ্গের প্রভাব থেকে মুক্ত ফসল উৎপাদনের জন্য জৈব প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনিক্স ব্যবহার করে উচ্চ ফলনশীল বীজ উৎপাদন করা সম্ভব হচ্ছে। এছাড়া জৈব প্রযুক্তি ব্যবহার করে জিঙ্ক সমৃদ্ধ ও লবণাক্ততা সহিষ্ণু জাতের ধান উদ্ভাবন করা যায়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিশ্বের সর্বপ্রথম জিঙ্ক সমৃদ্ধ ব্রি ৬২ জাতের ধান উদ্ভাবন করেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাট, পেঁপে ও রাবার গাছের জিনোম রহস্য উন্মোচন সম্ভব হয়েছে। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম পাট গাছের জীবন রহস্য উন্মোচন করেন। টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে আলু ও কলা সহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ক্রস ব্রিডিং করে গবাদি পশুর নতুন ও উন্নত জাত উদ্ভাবন করা হচ্ছে। কৃষিতে বায়োটেকনোলজির ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে তোমরা সবাই মোটামুটি জানো। বর্তমান বিশ্বে এটি খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিনিময় বা বিতরণই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাওয়া যায়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য প্রবাহের ফোকাল পয়েন্ট কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট হলো www.ais.gov.bd। কৃষি বিষয়ক তথ্য ও সেবা প্রাপ্তির জন্য এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন আমরা জানব কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে। সাধারণ কৃষি সমস্যা সমাধান, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধান, ফসলের রোগের আক্রমণ, কীটনাশক প্রয়োগ, পরিবেশ বান্ধব কীটনাশক প্রভৃতি সম্বন্ধে ধারণা লাভ করা যায়। নতুন নতুন কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সার, কীটনাশক ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায়। শস্যের জাত ও উপকরণ সংরক্ষণ, নতুন জাত ও উপকরণ উদ্ভাবনের সকল তথ্য পাওয়া যায়। বন্যা, খরা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আইসিটি ব্যবহারের মাধ্যমে পাওয়া যায়। সরকার অনেক সময় কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করার জন্য কৃষি উপকরণের এবং উৎপাদিত ফসলের দাম ঠিক করে দেয়, যা আইসিটি এর সাহায্যে সমগ্র দেশের কৃষকেরা দ্রুত জানতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৃষি তথ্য সার্ভিস, অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সার্ভিস, এছাড়া বিভিন্ন মোবাইলের মাধ্যমে কোন ফসলের জন্য কতটুকু জমিতে কি পরিমাণ সার দিতে হবে, কোন কীটনাশক ব্যবহার করতে হবে তা জানতে পারে।
আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে বাংলাদেশের কৃষি ঋণ এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের কৃষি কাঠামো, কৃষি খামার, কৃষি পণ্য বিপণন, সমস্যার সমাধান এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে ধারণা পেলাম। অধ্যায়টি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিধায় অনলাইন ক্লাসগুলোকে তোমরা ফলো করবে এবং নিজেদের প্রস্তুতি সম্পন্ন করবে বলে আশা রাখছি। আজকের আলোচনা থেকে তোমাদের জন্য একটি উদ্দীপক তৈরি করা হয়েছে। উদ্দীপকটি হলো, মিস্টার ক বাংলাদেশের একজন ভূমিহীন গরিব কৃষক। জামানত দিতে না পারায় মিস্টার ক বেশিরভাগ সময় গ্রাম্য মহাজন, ধনী কৃষক, দালাল ও ব্যাপারী থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। অপরদিকে মিস্টার খ বাংলাদেশের একজন ধনী কৃষক যার অনেক ভূমি রয়েছে। মিস্টার খ মাঝে মাঝে ভূমি বন্ধক রেখে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক থেকে সহজে বেশি পরিমাণ ঋণ গ্রহণ করতে পারে, যার সুদের পরিমাণ তুলনামূলকভাবে অল্প পরিমাণ হয়। এই উদ্দীপকের আলোকে তোমাদের জন্য প্রশ্নগুলো হলো: ক জ্ঞানমূলক প্রশ্ন, কৃষি প্রযুক্তি কি? খ অনুধাবনমূলক প্রশ্ন, উৎপাদনশীল ঋণ এবং অনুৎপাদনশীল ঋণ কি একই ধারণা? ব্যাখ্যা করো। গ প্রয়োগের প্রশ্ন, উদ্দীপকের আলোকে মিস্টার ক এর গৃহীত ঋণ কোন ধরনের তা চিহ্নিত করো এবং এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। ঘ উচ্চতর দক্ষতার প্রশ্ন, উদ্দীপকের আলোকে মিস্টার ক এবং মিস্টার খ এর গৃহীত ঋণের ধরনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।